ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে লালমনিরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। লালমনিরহাটে পানিবন্দী 5,000-এর বেশি পরিবার। রাজশাহীতে পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় প্লাবিত হয়েছে চর এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভোরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার অন্তত 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 5,000-এর বেশি পরিবার। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও অন্যান্য ফসল। ভেসে গেছে মাছের ঘের। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, খাওয়া দাওয়ার যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই এভাবেই আছে। বানভাসীদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তা সত্ত্বেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আবারও 20 মেট্রিক টনের চাহিদা পাঠিয়েছি। এটা পাওয়া সাপেক্ষে আমরা আবারও 10 কেজি করে চাল আমাদের বন্যা যে বানভাসী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব। গত 24 ঘন্টায় বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী 10,000-এর বেশি পরিবার। সকাল 9টা পর্যন্ত পদ্মায় 3, মহানন্দায় 7 ও পুনর্ভবা নদীতে 10 সেন্টিমিটার পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। তবে 2-3 দিন পর পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির হারটা অলমোস্ট স্টেবল দিকে চলে গেছে। গত 24 ঘন্টায় পদ্মাতে 3 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি এই পর্যায়ে থাকবে এরকমটাই পূর্বাভাস আছে আগামী 2-3 দিন, তারপরে আস্তে আস্তে পানি কমতে থাকবে। এদিকে রাজশাহীতে পদ্মা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে চর এলাকা প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধগুলো নিয়মিতই মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে কত সংখ্যক মানুষ পানিবন্দী রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত? দেখুন, আমরা সকালবেলা থেকে কিন্তু সকাল 7টা থেকে কিন্তু লালমনিরহাটের যে পানিবন্দী মানুষ আছে বন্যার খবর আমরা জানাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধন যে নিম্নাঞ্চল আছে, তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, সেখানে রয়েছি। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সন্ধ্যা থেকে ভারতের উজান থেকে অতিরিক্ত পানি প্রবাহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কারণে কিন্তু বাংলাদেশের যে সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কিন্তু প্রায় 44টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে ভাটিতে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কিন্তু মানুষ প্লাবিত হচ্ছে। অর্থাৎ প্রায় 7 থেকে 8,000 মানুষ কিন্তু পানিবন্দী আছে। তাদের সকাল থেকেই কিন্তু দুর্বিষহ জীবন যাপন করছে, তারা রান্না বান্না করছে পাচ্ছে না, পাশাপাশি তাদের যে গৃহপালিত পশু যেগুলো আছে সেগুলো নিয়ে বেশ বিপাকে রয়েছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আবহাওয়া পূর্বাভাসে তারা যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি কিন্তু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ আছে সেখানে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত হু হু করে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে এবং নতুন করে মানুষ প্লাবিত হচ্ছে। আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যারা পানিবন্দী হয়েছেন তারা যদি বেশি সমস্যায় থাকে তাহলে আশ্রয় কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে, সেখানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে এবং এখন পর্যন্ত বানভাসী মানুষের জন্য প্রায় 220 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু তাদের মাঝে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক HM রকিব হায়দার তিনি কিন্তু বানভাসী মানুষের কাছে এসেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে ত্রাণ সহায়তা যেটি সেটি আশ্বস্ত করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে বানভাসী মানুষ যে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু সেইভাবে সহায়তা করা হবে। তা আমি কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, কৃষি বিভাগ বলছেন যে এখন পর্যন্ত কিন্তু 731 হেক্টর জমি কিন্তু পানিতে, অর্থাৎ চারা রোপণ করা চারা কিন্তু সেগুলো পানিতে নিমজ্জিত আছে এবং সেটি কিন্তু আংশিক ক্ষতি এবং সামগ্রিক ক্ষতি হওয়ার কিন্তু
বলছেন তারা। পাশাপাশি আমরা দেখেছি ফসলের ক্ষেত এবং ধান সহ অন্যান্য জিনিস কিন্তু এখন পর্যন্ত পানির তলে আছে। বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতির দিকে আছে। তবে সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো, সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন আমাদের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। ফয়সাল, যারা বন্যা দুর্গত রয়েছে বা কবলিত যারা রয়েছেন তারা কি ত্রাণ পেয়েছেন কিনা? দেখুন, গত এক সপ্তাহ ধরে আসলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জে আরো দুটি নদী রয়েছে, মহানন্দা এবং পুনর্ভবা। সেই নদী দুটির আসলে পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে পদ্মা নদীতে। এবং পদ্মা তীরবর্তী যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলের ইউনিয়নগুলোতে আসলে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা যেটা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ পানিবন্দী মানুষ রয়েছেন। এবং এখানে জেলা প্রশাসক আব্দুল সামাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী তারা সশরীরে গিয়ে আসলে ত্রাণ দিচ্ছেন, এমনটাই আমরা দেখেছি। অর্থাৎ ত্রাণ নিয়ে মানুষের সেরকম কোনো আক্ষেপ নাই বা ক্ষোভ নাই। আমরা যেটা দেখেছি যে মানুষ ত্রাণ পাচ্ছে না। আপনাকে যে বিষয়টি বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ আসলে ভারতের যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেখান থেকে একদম কাছাকাছি হওয়ায় আসলে এখানে পানির প্রবাহটা হঠাৎ করেই বেড়ে যায়, আবার হঠাৎ করেই কমে যায়। গত 3 দিন ধরে আমরা যেটা দেখেছি যে পানির ধারাবাহিকভাবে আসলে পানি বৃদ্ধি পেয়েছিল এবং যে বৃদ্ধির হারটা আজকে কমে গেছে। আপনাকে যদি বলি গত 24 ঘন্টায়, অর্থাৎ আজকে সকাল 9টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বেড়েছে মাত্র 3 সেন্টিমিটার, যেখানে আগের 24 ঘন্টায় বেড়েছিল 8 সেন্টিমিটার। তো পরিস্থিতি বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন যে এটি আসলে স্থিতিশীল অবস্থার দিকেই যাচ্ছে পরিস্থিতি। হয়তো আজকে সারাদিন পানি বৃদ্ধির পর আগামীকাল এবং তারপরে 2 দিন স্থিতিশীল থাকার পরে পানি কমতে শুরু করবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের যে চরাঞ্চলের ইউনিয়নগুলো রয়েছে, অর্থাৎ যে মানুষগুলো পানিবন্দী রয়েছে সেগুলো আসলে একেবারে নিম্নাঞ্চল, অর্থাৎ নদী তীরবর্তী হওয়ায় নিম্নাঞ্চলে এই বসতিগুলো রয়েছে এবং সেখানে পানিবন্দী রয়েছে। তবে এখনো যে মূল ভূখণ্ড অর্থাৎ সমতলের যে ভূখণ্ড সেই ভূখণ্ডে পানি আসেনি বলে আমাদেরকে জানিয়েছে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। জি, চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট এবং সীমান্তের ওপারে ভারতের আসাম সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বেড়ে আগামী 2 দিনে লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া সিলেট, ময়মনসিংহ সহ কয়েকটি বিভাগে 2 দিনের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় বইছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়তে পারে। এছাড়া সোমেশ্বরী, ভুগাই ও কংসের পানি সতর্ক সীমায় পৌঁছানোর শঙ্কা রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 5.5 ঘন্টা রেলপথ অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে উত্তরবঙ্গ ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে দুপুর 2:30টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। বুধবার সকাল 9টার দিকে উল্লাপাড়া রেলগেট এলাকায় অবরোধ শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ, বারবার ডিপিপি সংশোধন করা হলেও তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিচ্ছে না সরকার। 9 বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রোববার 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হলেও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় অবরোধ, জানান শিক্ষার্থীরা। আমরা আজকে 18 বৃষ্টির মতো রাস্তায় নেমেছি এবং আমাদের 48 ঘন্টা পর আমরা আলটিমেটাম দিয়ে গেছি, তারপরেও আমাদেরকে কোনো উদ্বোধন দিয়ে কোনো কিছু বলা হয় নাই। দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও আমরা স্থায়ী ক্যাম্পাস পাইনি। আমাদের বারবার প্রশাসন থেকে আশ্বাস দিলেও আমাদের স্থায়ী ক্যাম্পাসে ডিপিপি আটকে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের মৌলিক অধিকার দাবি না আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। রেল লাইন অবরোধের কারণে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলা যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। হাজিদের যারা হজে যাবে তাদের ফ্লাইট হলো 10টায়, সেক্ষেত্রে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। 3 ঘন্টা যাবত বসে আছে, এটা কি ভোগান্তি না?
এই যে ছোট ছোট বাচ্চারা আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 2017 সালে স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প প্রস্তাব হয়। এরপর 8 বার সংশোধন হলেও অনুমোদন মেলেনি, তাই 1 মাস ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জুন মাসে মৃত্যু 19 জনের হলেও জুলাইতে হয় 41 জনের, আর আগস্টের এই কদিনেই মৃত্যুর সংখ্যা 20 জন। আক্রান্তের হার ও মৃত্যু বাড়ছে প্রায় দ্বিগুণ হারে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 25,000, মৃত্যুও 100 ছাড়িয়েছে। এবছরের জুলাই মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ায়। বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় গত মাসে, যা 10,684 জন, মৃত্যুও হয় 41 জনের। এর আগে জুন মাসে আক্রান্ত হয় 5,951 জন, মৃত্যু 19 জনের। আর চলতি আগস্ট মাসের এ কদিনেই মৃত্যু ও আক্রান্ত জুলাই মাসের প্রথম 10 দিনের প্রায় দ্বিগুণ। চিকিৎসকরা বলছেন সাধারণত মে থেকে জুন মাসে রোগী বাড়তে থাকে, আর আগস্ট ও সেপ্টেম্বরে তা চূড়ায় পৌঁছায়। তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। রোগীর ব্লাড প্রেশার কমে যেতে পারে, রোগীর ইউরিন আউটপুট কমে যেতে পারে, রোগী শকে চলে যেতে পারে, এই জন্য ওদের একটু ক্লোজ মনিটরিংটা। রোগী যদি যথাসময়ে আমাদের কাছে আসে তাহলে যথাযথ মানে যদি চিকিৎসা আমরা করতে পারি তাহলে ম্যাক্সিমাম রোগ মানে মোটামুটি আমরা সব রোগী ভালো হয়ে যায়। দেশে 2023 সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি 3,21,179 জন মানুষ হাসপাতালে ভর্তি হন, আর সবচেয়ে বেশি 1,705 জনের মৃত্যু হয় বছরটিতে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আরও 32 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি ও পুলিশ। বিজিবি জানায়, গভীর রাতে পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে নারী শিশু সহ 23 জনকে পুশিন করে বিএসএফ। সকালে স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাষা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবির ঘাগড়া সীমান্ত ফাঁড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। গত 3 মাসে 11 দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে 166 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে ভোররাতে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের আটক ও পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি। উৎপাদনের শীর্ষ জেলা হলেও হঠাৎ আলুর দরপতনে দিশেহারা মুন্সিগঞ্জের কৃষক ও হিমাগার মালিকরা। হিমাগারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 11 টাকায়, অথচ উৎপাদন এবং সংরক্ষণ মিলিয়ে ব্যয় প্রায় 27 টাকা। আলুর বাম্পার ফলন হলেও হিমাগার সংকট ও অব্যাহত দরপতন রোধে সরকারি হস্তক্ষেপ চান কৃষকেরা। সরকারি হিসেবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 টাকা। এর সাথে হিমাগার ভাড়া 6 টাকা এবং অন্যান্য খরচ যোগ করলে দাঁড়ায় 27 টাকা। তবে মুন্সিগঞ্জে হিমাগারে সে আলু বিক্রি হচ্ছে মাত্র 11 টাকায়, আর খুচরায় 20 টাকা। এমন ভয়াবহ দরপতনে দিশেহারা কৃষক। 25টা 26টা 28টা ক্ষেত তৈরি করতে পড়ছে কলেকশন স্টোরে আনতে, কারণ 12টা 11টা 11:30 বেচে কৃষকের কত পরিমাণ লোকসান দেখেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরবর্তী যে আলু খেতি করবো কৃষকরা এই পুঁজিও টাকা থাকবো না। জেলায় 34,758 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 10,82,000 টন, যার লক্ষ্যমাত্রা চেয়ে 60,000 টন বেশি। 6টি উপজেলার 58টি হিমাগারে এবছর 5,07,000 টন আলু সংরক্ষণ করা হলেও বাজারজাত করা হয়েছে মাত্র 52,000 টন। এখনও মজুত রয়ে গেছে 4,55,000 টন আলু। গত বছর এ সময়ে মজুত ছিল 2,70,000 টন। এই আলু যে পরিমাণ আছে আলু। এই বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আলুর এই দরপতনের মূল কারণ আসলে কি, আর কি ধরনের আর্থিক মুখে পড়তে হচ্ছে কৃষকদেরকে? দেখুন, আর্থিক ক্ষতির যে সম্ভাবনাটা দাঁড়িয়েছে সেটি সর্বোচ্চ ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আলু ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। আর এই আর্থিক ক্ষতি বা এই বছর মৌসুমে আলু উৎপাদনের এই দরপতনের কারণ বলে মনে করছেন অতিরিক্ত আলু উৎপাদন। আমরা যেটি সংবাদের মাধ্যমে বলছিলাম, এবছর
গত বছরের তুলনায় যে উৎপাদনটি হয়েছে তার প্রায় 60,000 মেট্রিক টন বেশি। আর সেই 60,000 টন উদ্বৃত্ত যে আলুগুলো সেগুলোই এখন পর্যন্ত এই মৌসুমে এই গুদাম কোল্ড স্টোরেজ থেকে কিন্তু বাজারে গিয়ে পৌঁছায় নাই। বাকি রয়ে যায় যেই 4,55,000 মেট্রিক টন, সেগুলো তো একেবারে ভিন্ন বিষয়। এই কোল্ড স্টোরেজ থেকে তারা কিন্তু বাজারে ছাড়তে পেরেছে। আর এই কারণে কিন্তু চাহিদার সাথে সামঞ্জস্য না থাকার কারণে এবং এই বছর উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু এই আলুর দরপতনটা ঘটেছে। এবং আলুর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন ব্যবসায়ী, কৃষক, তারা কিন্তু বলছেন যে তাদের মাথায় হাত পড়েছে এবং আগামী বছর মৌসুমে নভেম্বরে যদি নতুন আলু চলে আসে তাহলে কিন্তু পুরনো এই আলুর যে ব্যাপক ফসল উৎপাদন হয়েছিল সেটা কিন্তু একেবারেই মূল্যহীন হয়ে পড়বে। তো এই পর্যায়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আলুর মৌসুমের শুরু থেকেই আলু উৎপাদন এবং ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে যদি সঠিকভাবে এই ব্যবস্থাপনাটি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আলু উৎপাদন ব্যবস্থাপনাটি বাজার দর নিয়ন্ত্রণে থাকবে। জিতু রায় জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। খাগড়াছড়ির 40টি সরকারি এবং বেসরকারি হাসপাতালের কোথাও নেই ব্লাড ব্যাংক। জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়ছেন রোগীরা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও এখনও তা মেলেনি বলছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। খাগড়াছড়ির 7 লাখ মানুষের চিকিৎসায় রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে 40টিরও বেশি হাসপাতাল ও ক্লিনিক। তবে এর একটিতেও নেই কোনো ব্লাড ব্যাংক। বিভিন্ন দুর্ঘটনা, প্রসূতি, জরুরি অস্ত্রোপচার কিংবা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত জোগাড়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা। সময় মতো রক্ত দিতে না পারায় মারাও যাচ্ছে রোগী। একটা ব্লাড ব্যাংক নাই, আমাদের রোগী মারা যাইতে আছে রক্তের সমস্যায়। অনেক সময় আমাদের এখানে ব্লাড পাওয়া যায় না, ব্লাডের সংকট হয়। ব্লাড না থাকার কারণে অনেক রোগী চিকিৎসার কারণে অনেক লোক মারা যায়। রক্ত সংরক্ষণে রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানালো জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আশ্বাস মিললেও এখনো আসেনি যন্ত্রপাতি। বিভিন্ন অ্যাক্সিডেন্টের থেকে শুরু করে বিভিন্ন মাতৃকালীন জটিলতার কারণে আপনার জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। রাতের বেলা যদি আসে আমরা শেষ মুহূর্তে রক্ত দিতে পারি না। আমাদের বিভিন্ন জায়গাতে চিঠি দিয়েছি, আমরা পাইনি। সাদা আমাদেরকে আসে দিয়েছেন। পাহাড়ি জেলা খাগড়াছড়ির দুর্গম ও প্রান্তিক এলাকার রোগীদের জরুরি রক্তের যোগান দিতে ব্লাড ব্যাংক স্থাপনের পরিকল্পনা রয়েছে, জানালো রেড ক্রিসেন্ট সোসাইটি। এই এলাকাতে সেই রক্ত শূন্যতার থেকে অনেক মায়েরা মৃত্যুবরণ করে থাকে অকালেই। তো আমরা চাচ্ছি যে রেড ক্রিসেন্ট সোসাইটি এখানে একটা ব্লাড ব্যাংক করার চিন্তাভাবনা নিয়েছি। রক্ত সংরক্ষণে ব্লাড ব্যাংক স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। দুপুরে ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি বলেন, এই ধরনের নির্বিচারে লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের এই ধরনের ক্ষতি হওয়ায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ আছে কিনা সে ব্যাপারে দুদক খোঁজ নিচ্ছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। গত কয়েকদিন ধরে পাথর খেকো একটি চক্র সাদা পাথরের সব পাথর লুট করে নিয়ে যায়। ফলে বিরানভূমিতে পরিণত হয় পর্যটকদের সবচেয়ে প্রিয় জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্র ধ্বংসের ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, পাথর খেকোদের বিরামহীন লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে প্রাকৃতিক দর্শনীয় স্থানটি। প্রায় 1 বছর ধরে প্রকাশ্যে লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। অবাধে খোঁড়াখুড়ির ফলে এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এর আগে সকালে ভোলাগঞ্জে সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। সাদা পাথরে অবশিষ্ট পাথর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।
চট্টগ্রামে বিভিন্ন সড়ক ও স্থাপনায় লাগানো ব্যানার পোস্টার সরানোর কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। নগরীকে পরিচ্ছন্ন রাখতে দুপুরে চকবাজার মোড় থেকে এই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে ব্যানার পোস্টার বা বিলবোর্ড লাগাতে হলে সিটি কর্পোরেশনের নিয়ম মেনে লাগাতে হবে। কর্পোরেশন ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করছে। এখন থেকে কেউ নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত এসব বিষয়ে দেখাশোনা করবেন বলেও জানান তিনি। বিএনপি নেতাদের ব্যানার লাগানোর ক্ষেত্রে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান মেয়র। এ সময় চকবাজার ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা রাজনৈতিক দলের, ইভেন আমার দলেরও নেতাকর্মী যারা আছে, কোনো ধরনের ব্যানার পোস্টার ফেস্টুন না লাগানোর জন্য এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন যে শহরকে অসুন্দর না করার জন্য এবং ইচ্ছামতো ব্যানার পোস্টার লাগিয়ে শহরকে যাতে অপরিচ্ছন্ন করা না হয়। বিএনপি ও যুব দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বর 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের জারি করা আদেশে বলা হয়, বিকেলে উপজেলা পরিষদ মার্কেট চত্বর বিএনপি ও যুবদল আলাদা সমাবেশ আয়োজনের জন্য চিঠি দেয়। পরে রাজাপুর থানার ওসি পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেন। টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ 34 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ 1.5 লাখ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়া এবং মাদকের আসর চলে আসছিল। মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ 34 জনকে আটক করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুপুরে পুলিশ বাদী হয়ে সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে। চট্টগ্রাম কাস্টম হাউস এবং কাস্টমস এক্সাইজ এবং ব্যাট সহ একাডেমিতে কর্মরত প্রায় সকল কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার রাতে কাস্টমস ও ব্যাট প্রশাসন সচিব স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উপকমিশনারদের 14 আগস্ট দুপুর থেকে এবং সহকারী কমিশনারদের 21 আগস্ট দুপুর থেকে এবং সকল কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যোগদানপত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ব্যাট প্রশাসন এক শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশে দেশের বিভিন্ন রাজস্ব আহরণ এবং পরিকল্পনা সংস্থা থেকে সহকারী কমিশনার পদে চট্টগ্রাম কাস্টমসের এই 3 সংস্থায় বদলি করা হয়েছে। লক্ষ্মীপুরে স্থানীয়দের উদ্যোগে শুরু হয়েছে ভুলুয়া নদী খনন। এজন্য অর্থায়ন করছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুরো নদীর খনন কাজ শেষ করতে সরকারের সহায়তা চান তারা। এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় এই নদীর দখল ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে ঢাকায়। মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন। নদীর কোথাও পলি জমে ভরাট হয়ে গেছে, কোথাও আবার অবৈধ বাঁধ দিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। প্রায় 20 বছর ধরে অনেকটা মৃত প্রায় লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদী। 76 কিলোমিটার দীর্ঘ নদীটির পানি প্রবাহ বাধাগ্রস্ত। তাই বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাতে হয় 20 এলাকার কয়েক লাখ মানুষকে। ব্যাহত হয় চাষাবাদও। ভোগান্তি এড়াতে সরকারের সহায়তা ছাড়াই নিজ উদ্যোগে ও অর্থায়নে নদী খননের কাজ শুরু করে স্থানীয়রা। আমরা এলাকাবাসী মিলে এই নদী কাটার উদ্যোগ নিয়েছি। এই নদী বহু বছর ধরে কাটা হয় না, এমনকি নদী আস্তে 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 নদী ভরে গেছে। সকল মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পানি জমা, পানির প্রতি চাষবাস সব বন্ধ। ভালো সারা পাচ্ছি, সকলে আমাদের উদ্যোগ স্বাগত জানাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও স্বাগত জানাচ্ছে। কেউ 100, কেউ 500, কেউ 1000 টাকা করে নদী খননের জন্য দিচ্ছেন। কেউ আবার নদী খননের কাজে শ্রম দিচ্ছেন। নদীর গতি ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। জনগণের 2-4 টাকা 100 টাকা নিয়ে এইভাবে যে কাজ শুরু করছে, শুরু করার পরে এই এলাকার মানুষগুলো ঈদের আনন্দের চাইতে এরা বেশি আনন্দ পাচ্ছে। সরকারের কাছে, পানি উন্নয়নের কাছে, যেহেতু আমাদের এখানে অল্প অর্থায়নের কাজ, আমাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা আমরা
কামনা করছি। প্রথম ধাপেই গত ২৪ জুলাই থেকে আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে কোডেক বাজার পর্যন্ত ৪ কিলোমিটার নদী খননের কাজ চলছে। সহায়তা পেলে পর্যায়ক্রমে ৭৬ কিলোমিটার ভুলুয়া নদীর পুরোটা খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের মতলবে বেড়িবাঁধ থেকে মিজানুর রহমান নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিজানুর নারায়ণগঞ্জ এলাকায় অটো চালাতেন। পুলিশ জানায় মিজানুর নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করলেও নিয়মিত বাড়িতে আসতেন। ভোরে স্থানীয়রা একলাসপুর লঞ্চ ঘাটে যাওয়ার পথে মিজানুরকে রক্তাক্ত অবস্থায় দেখে এলাকায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসী নাহিদ গাজীর সাথে বিরোধের জেরেই হত্যাকাণ্ড দাবি স্বজনদের। অভিযুক্ত নাহিদ গাজী ও নিহত মিজানুর রহমান একাধিক মামলার আসামি উল্লেখ করে পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় খুলনার রাজবাড়ীতে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ জানায় চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিলেন আরিফুল ও তার স্বজনেরা। বালিয়াখালীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় অ্যাম্বুলেন্সে থাকা এক নারী। আহত হন ৫ জন। এদিকে রাজবাড়ীর কালুখালীতে পিকআপ ভ্যানের চাপায় মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের মাঝে বিআরটিএ পক্ষ থেকে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ড থেকে এসব চেক বিতরণ করা হয়। বিআরটিএ জানায় ২ মাসে জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ এবং আহত ৫ জনের পরিবারের সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়। নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণ সহ নির্ধারিত ফর্মে আবেদন করা হলে তাদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানায় বিআরটিএ। মৌলভীবাজার বেসিক শিল্প নগরীতে পানি সরবরাহ না থাকা সহ নানা সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন শিল্প কারখানার মালিকেরা। দুপুরের বেসিকের উপব্যবস্থাপক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় কারখানা মালিকরা জানান পাম্প নষ্ট থাকায় প্রায় ৩ মাস ধরে বন্ধ পানি সরবরাহ, এতে ভোগান্তিতে পড়েছে অর্ধশত কারখানা। এছাড়া ভাঙা সড়ক সংস্কার, নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান তারা। নেত্রকোনা পৌর শহরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সকালে শহরের উত্তর কাটলি এলাকার ৫ শতাধিক পরিবারের ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নিয়মিত ট্যাক্স পরিশোধ করে আসলেও গত ২৫ বছর ধরে পৌরসভার সেবা থেকে বঞ্চিত। বৃষ্টির কারণে রাস্তার পাশে ১২০টি পরিবার ছাড়াও এলাকার ৫০০-র বেশি পরিবার চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এতে চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের। গত ১ বছরে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় জব্দ হওয়া ১,৩২১ কোটি ৯০ লাখ বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে বিজিবি। দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ২,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১,৪৯১ বিয়ার, ২৬ কেজি হিরোইন সহ বিভিন্ন মাদক রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদকপ্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পানের দাম কমায় লোকসানের মুখে দিনাজপুরের চাষিরা। গত বছরের তুলনায় 3 ভাগের 1 ভাগ দামও মিলছে না। চাষিরা বলছেন, সুপারির দাম বাড়ায় ক্রেতা কমেছে পানের, লোকসান ঠেকাতে প্রণোদনা এবং রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন দিনাজপুরের অনেক চাষি। আগে পান চাষের লাভ হলেও এবারের চিত্র ভিন্ন।
চাষিরা বলছেন, গত বছর 1 পোয়া পান 2000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমেছে 800 টাকায়। অন্যদিকে বাঁশ, সুতলি সহ পাট চাষের অন্যান্য উপকরণ ও সার কীটনাশকের দাম বেড়েছে। পানের দাম অনেক কম, কিন্তু আমরা নিয়ে যাতে বিক্রি করবো আমাদের ডেভেলপ হচ্ছে না। আপনার ফুল টুল এগুলা যেগুলা কিনতে যাচ্ছি এগুলার দাম ধরেন অনেক টাকা লাগতেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবছর সুপারির দাম বাড়ায় বিক্রি কমেছে পানের, এতেই গুনতে হচ্ছে লোকসান। পান নিয়ে আসলে পরে কোনো দামই থাকে না, পাইকার ভিড়ে না। 2000-এ পান 500 টাকা দাম বলে। সুপারির দাম বেশি হওয়ার কারণে সঠিক পরিমাণে সুপারিও মনে করেন দিতে পারছে না এবং দোকানে সেলও সেরকম হচ্ছে না। এই সেল কম হওয়ার কারণে ওই যেমন সাধারণ দোকানদারেরাও পান কম কিনতেছে। ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও পান রপ্তানির দাবি জানিয়েছেন চাষিরা। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ। বিগত বছরের তুলনায় এবার পান চাষে কিছুটা দাম কম পাওয়াতে তারা প্রত্যাশা রেখেছেন যে সরকারি যদি সহায়তা পাওয়া যায় তাহলে এই ফসলটির চাষ আরও দিনে দিনে সম্প্রসারিত হবে এবং তারা জাতীয়ভাবে অবদান রাখতে সক্ষম হবে। দিনাজপুরে এবছর পান চাষ হয়েছে 210 একর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।